অবরুদ্ধ নিষেধ পর্ব 17। লেখিকা তেজস্মিতা মূর্তজা। এই পর্বটা অনেকটা রহস্যময়, তো শেষ পর্যন্ত শোনার চেষ্টা করো। তো চলো শুরু করা যাক। বাড়িতে শুধু তিনজন মেয়ে মানুষ। রাত 12টার দিকে রাবেয়ার চেঁচামেচিতে ছাদ থেকে নেমে এসেছিল অন্তু। বাড়ির মেন দরজা আটকাতে গিয়ে আরো কতক্ষণ দাঁড়িয়েছিল আব্বুর অপেক্ষায়। আব্বু আসলোই না। জানলার ধারে বই নিয়ে বসে জানলাটা খুলে দিয়েছিল। রাবেয়া ঘরে এসে আরেক দফা অসন্তোষ প্রকাশ করেছেন জানলা খোলা নিয়ে। ঠান্ডা হাওয়া আসছে, তা যেন শুষে নিচ্ছিল অন্তু। একদৃষ্টে চেয়েছিল বাইরের অন্ধকার কুয়াশাচ্ছন্নতায়। চুপচাপ এভাবে বসে থাকায় বুকের ব্যথাগুলোই যেন আগুনের তুষের ছিটা পড়ছিল। মনের আশঙ্কাজনক ধুকপুকানি মনোযোগ পাচ্ছিল, ধিক ধিক করে জ্বলছিল। অন্তিক আজ 3 দিন বাড়ি ফেরেনি। আব্বু সকালে বেরিয়েছে, রাত 2টো বাজলো, সেও ফিরল না। কিন্তু কেন ফিরল না? এত স্বার্থপর কেন হলো আব্বু? এই যে সে সারাদিন মরিয়া হয়ে অপেক্ষা করছে, মাঝে মধ্যে বুক ছেঁড়া কান্নাগুলোকে চোখের সীমানা পেরিয়ে যেতে দিচ্ছে, আবার কখনো শক্ত হয়ে উঠছে চোয়াল। এতক্ষণ নানাভাবে ভেবেও কোনোরকম ব্যাখ্যা বের করতে পারেনি। অন্তিক কোথায় গেছে, আব্বু আসছে না কেন? মনটা বাচ্চা হয়ে উঠছিল, কিছুতেই শক্ত হয়ে ভাবতে পারছিল না। বোকা বোকা ভাবনা আর অনুভূতিরা ভিড় করছিল ভেতরে। রাবেয়া আজ অন্তুর ঘরে ছিলেন। কেন জানি তিনি অনেকটা সময় নিয়ে লম্বা একটা মোনাজাত করলেন নামাজ শেষে। আম্মুর কান্নার গুনগুনানি অন্তুর কানে গলিত লোহা হয়ে ঢুকছিল। বাইরে রাত বাড়ার সাথে সাথে যখন ঝিঝি পোকার ডাক প্রকট হয়ে এলো, তখন চোখের পানি শুকিয়ে রাবেয়া কাত হয়ে শুয়েছেন কোনো রকমে। অন্তু কম্বল তুলে দিল ওনার গায়ে। এরপর 3-4 বার আব্বুর নম্বরে ডায়াল করলো, রিসিভ হলো না। অজু করে এসে তাহাজ্জুদের নামাজে বসেছিল। তখন রাত 3টা ছুঁই ছুঁই। নামাজে খুব বিঘ্ন ঘটছিল। কেন জানি কান্নারা বাঁধ মানছিল না। কান্নার তোড়ে সিজদা লম্বা হচ্ছিল, নাক টানতে হচ্ছিল বারবার। বুকের ভেতর আটকে এসে কয়েকবার দম আটকালো। এসবের কারণ স্পষ্ট নয় অন্তুর কাছে, তবে বুকে তুমুল ঝড় উঠেছে। কঠোর আশঙ্কারা নেচে নেচে কিসব অলক্ষণে কথাবার্তা বলতে চাইছে। অন্তু কান দিল না সেসবে। সেজদায় পড়ে রইল বহুক্ষণ যাবৎ। খুব বেশি দেরিও নেই ফজরের আজানের ধ্বনি শোনা যাবার। জয় এসেছে তা হামজা জানতে পারল সকাল 10টার দিকে। জয় রুমে গিয়ে তাকে পাওয়া যায়নি, অথচ তার এতক্ষণ চিৎপটাং হয়ে পড়ে থাকার কথা। বেড সাইড টেবিলের ওপর বিয়ারের ক্যান উল্টে পড়ে আছে, বিছানায় কম্বল ছড়ানো, হাত ঘড়ি, ওয়ালেট, পারফিউম সব নিজেদের জায়গায় পড়ে আছে। তার মানে জয় আশেপাশেই কোথাও আছে। দূরে বেরোলে এসব ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে থাকতো। তরুকে ডাকলো হামজা। তরু এলো না, গলা উঁচিয়ে জবাব দিল। জয় কখন এসেছে কাল রাতে? তরু চেঁচিয়ে জবাব দিল, ভোর রাতে। আবার তাহলে বের হয়েছে কখন? সকাল 8টার দিকে বের হলো, বলে গেল এক্ষুনি আসবে। আপনি কল করুন। হামজা এসে সোফায় বসে রিমিকে ডাকলো, এক কাপ কফি বা চা কিছু একটা দাও। রিমি আস্তে করে বলল, আসছি। হামজার মনে পড়ল আজ সকালে ছোট্ট একটা মিটিং ছিল ক্লাবে জয়ের। মাঝখানে আর 2 দিন 3 রাত বাকি নির্বাচনের। চারদিকটা এতটা ঠান্ডা থাকার কথা না থাকলেও ঠান্ডা, কারণ আসল প্রতিপক্ষ এখনও হাসপাতালে দৌড়াদৌড়ির ওপর আছে। মাঝার এখনও হাসপাতালে ভর্তি। লোক মারফতে খবর পাওয়া গিয়েছে খুব শীঘ্রই রিলিজ করা হবে ওকে। হামজা মনে মনে প্রস্তুত যে কোনো কিছু মোকাবিলার জন্য। তবে হাঙ্গামা নির্বাচনের পর হলে সুবিধা হয়, আর সেটার শতভাগ চেষ্টা করতে হবে। রেমি কফি দিয়ে চলে যেতে অগ্রসর হলে পিছন থেকে ডাকলো হামজা, আজ যাবে ওই বাড়ি? না। হামজা চোখ তুলে তাকিয়ে কফিতে চুমুক দিয়ে বলল, আমি নিয়ে যাব, আমার সঙ্গে চলে আসবে। কফির গরম ঠোঁটে লেগে নড়ে চড়ে উঠল হামজা। দ্রুত কাপ নামিয়ে বলল, এত গরম কেন? পরের বার কফি বানালে এত গরম পানি ব্যবহার করবে না। আপনারই বা এত তাড়াহুড়ো কিসের? ঠান্ডা হতে তো ঘন্টাখানেক সময় লাগবে না। গম্ভীর স্বরে কথাটা বললেও তাতে অল্প একটু অভিমানও যেন শুনতে পেল হামজা। অথচ মেয়েটার অভিমান তার ভালো লাগে না। নির্বাচনের মুহূর্তে সকলের মনোনয়নের পাশাপাশি রিমির সম্পূর্ণ মনোযোগ চাই তার, নয়তো বেশ নার্ভাস ফিল হবে। যাও, তৈরি হও। যাব না আমি, আর এমনিতে মাঝার পাই বাড়িতে আসিনি এখনো। হামজা যেন শুনল না কথাটা। বলল, এজন্যই নিয়ে যাব। ও আসলে তুমি এমনিতেও ওই বাড়িতে যাওয়ার অনুমতি পাবে না। তৈরিও না। যাব না আমি। আপনি আমায় আপনার বন্দিনী করে রাখতে চান? ক্ষমতার লোভ আপনাকে অমানুষ করে তুলছে দিন দিন। তা বুঝতে পারছেন না? আপনাকে আমি ভালোবেসেছিলাম কোনোদিন, এটা ভাবতেও নিজের উপর ঘেন্না লাগে আজকাল। দয়া করছেন আমার উপর ও বাড়ি নিয়ে যাওয়ার অফার করে? আপনার দয়াতে থুতু ফেলি আমি। হুহ। যথাসম্ভব অশিষ্ট ভাষায় কথাগুলো বলল রিমি। হামজা কফির মগ সেন্টার টেবিলে রেখে হাসল। অসীম ধৈর্যশীল এক পুরুষের মতো নিজেকে সামলে নিয়ে বলল, নিজেকে চেনা যতটা মুশকিল, তার চেয়েও বেশি কঠিন হলো নিজের মানুষদের চিনতে পারাটা।
তুমি চিরকাল ওই বাড়ির সকলের সাথে হাসি মুখ আর আদুরে আচরণ পেয়ে বড় হয়েছ। ওদের ব্যাপারে তোমার ধারণা ওই অবধি সীমাবদ্ধ। কিন্তু ওটা শুধুই নিজের পরিবারের জন্য বরাদ্দ। যেমন আমি এই বাড়ির জন্য এক হামজা, গেট পেরিয়ে রাস্তায় পা রাখলে আরেকটা কেউ। মাজাহার আমার কাছে এত এত ছাড় পেয়েও বহুত কিছু করেছে এতদিনে। এবার তাহলে ভাবো, এবার সুস্থ হয়ে কি করতে পারে। আর এবার ও ফিরে যা করবে, আশা করি আমার ওপর দিয়ে যাওয়া সেই চাপ দেখে তোমার ভাইয়ের ওপর ভালোবাসায় একটু চিড় ধরতে পারে। কথাগুলো বলে রিমির হাত চেপে ধরল হামজা। রিমি তা ছিটকে ছাড়িয়ে নিয়ে বলল, আমার ভালোবাসায় চিড় ধরাতে খুব চেষ্টা করে যাচ্ছেন তাই না? আল্লাহ জ্বালিয়ে ভস্ম করে দিক আপনার চেষ্টাকে। দরকার পড়লে এই বাড়িতেই পচে মরব। যখন আপনার মতো জাহেলের সাথে বিয়ে হয়েই গিয়েছে, তখন আপনার বাড়িতেই মরণ হোক আমার। আপনার মতো অমানুষ শত্রুতা পুষবে, এটা আর এমন অস্বাভাবিক কি? কিন্তু যে মাঝার ভাই আমাকে আপন বোনের মতো বুকে চেপে মানুষ করেছে, তার রক্ত ঝরার কারণকে না আমি ক্ষমা করতে পারি, আর না কোনো বিবেচনা। শত্রুতা আমি শুরু করিনি, শত্রুতা ওরা শুরু করেছে, এবং সেটাও বহুদিন আগে। যেবার প্রথম আমি ভিপি নির্বাচিত হয়েছিলাম, মাঝারের ছেলেদের মাঝে কারো বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোল হাতানোর ছিল। সেটা না পারায় এই শত্রুতার শুরু। এরপর দিন দিন আমার জনপ্রিয়তা বেড়ে যাওয়া, তোমার চাচা, চাচাতো ভাই, বাপ, এদের শত্রুতার আগুনে পেট্রোল ঢেলেছে। তোমাকে বিয়ে করতে চাইলাম, প্রথমে রাজি হলো না। পরে রাজি কেন হলো জানো? ভেবেছিল আমি বাড়ির জামাই হয়ে গেলে ওদের হাতের লাঠি হয়ে যাব। আমার ক্ষমতা এবং জনপ্রিয়তার ভাগ পাবে ওরা। তা যখন হলো না, তখন একের পর এক আক্রমণ পেয়েছে এই কয় বছরে ওদের থেকে। কিছুই বলিনি কোনোদিন, কিন্তু আমার পর যখন জয় ভিপি হলো, তখন আবার নতুন করে জ্বলে উঠছে তোমার বাপ চাচার। এবার বলো, শত্রুতা কারা বসছে? আর এর সমাধান কি? কোনো সমাধান নেই। এভাবেই যতদিন চলে, আর এর পরেও তুমি অবুঝ হলে তোমার উপর কঠোর হতে বাধ্য হবো বোধহয় আমি। রিমি আর এক মুহূর্ত দাঁড়ালো না। তখনই গান গাইতে গাইতে ঢুকলো জয়। হামজা ভাইয়ের হবে জয়, ও ভাবি গো। হামজা ভাই খারাপ লোক, জয়ের মালা তারই হোক। উড়ছে পাখি দিচ্ছে ডাক, হামজা ভাই জিতে যাক। ও আমার ভাবি গো, ও প্রাণের ভাবি গো। হামজা চট করে হেসে ফেলে তাকালো জয়ের দিকে। পরনে দুধের মতো সাদা ধবধবে একটা লুঙ্গি, তার ওপর ছাই রঙা শার্ট পরেছে, কোলে কোয়েল। পেছনে কবির ঢুকেই কপালে হাত ঠুকে সালাম করলো। ওকে বসতে ইশারা করলো হামজা। তার পেছনে দুজনে একটা মস্ত বড় অ্যাকোরিয়াম বয়ে নিয়ে এসে বসার ঘরের মেঝেতে রাখলো। হামজা ভ্রু কুঁচকে বলল, এসব টেনে নিয়েছিস কোন দুঃখে? অল্প একটু টেম্পার উঠলেই যাতে ওটাকে আগে ভাঙা যায়। কোয়েল জয়ের কোল থেকে নেমে দৌড়ে এসে মামার কোলে চড়ে বসে। জয় লুঙ্গি এক হাতে উঁচিয়ে ধরে রুমে গিয়ে কিছু টাকা এনে লোক দুটোকে দিয়ে বিদায় করলো। হামজার পাশে বসে কোয়েলকে বলল, যা, এবার তোর মাকে ডেকে আন। তোর মার কাদার পানির চোটে সবগুলো বালিশের তুলো পচে গেছে। তুলি কোথা থেকে দৌড়ে এসে কোয়েলকে কোলে তুলে নিয়ে এগালে ওগালে চুমু খেতে লাগলো। এক পর্যায়ে কেঁদে ফেললো। হুট করে কিছু মনে হতেই কোয়েলকে নামিয়ে জয়কে জিজ্ঞেস করলো, তুই কি করেছিস ওই বাড়ি গিয়ে? মেরেছিস সীমান্তকে? তারপর এনেছিস কোয়েলকে? জয় বিরক্ত হয়ে বলল, সাংবাদিক মাসুদ আর মহিলা মানুষ কোনোদিন ভালো হবে না? তোকে মেরে মুখের নকশা বদলে বাপের বাড়ি পাঠিয়েছে। মেয়েটাকে রেখে দিয়েছিল জোর করে। তারপরেও কলজে ফাটতেছে স্বামীর জন্য। সামনে থেকে যা। ন্যাকা কান্না দেখলে ডায়াবেটিস বাড়ে আমার। সুগার আছে ন্যাকামিতে। কোয়েল এসে কোলে চড়ে বসে আধ ভাঙা স্বরে জিজ্ঞেস করলো, জয়, ওই মাছগুলোকে বের করে খেলি আমি? বের করে দাও একটাকে। জয় মাথা নাড়ল। তার আগে আমি তোমাকে পানিতে চুবিয়ে খেলবো 10 মিনিট। এরপর মাছকে পানি থেকে বের করে তোমার কাছে দেবো খেলার জন্য। হামজা কেড়ে নিল কোয়েলকে। জয়কে বলল, লাথি মারবো একটা। শয়তানে সবসময় লাড়ে চাড়ে তোরে। শয়তানকে আমি লাড়ি, এটা আমার প্রিয় কাজ ব্রো। হামজা গম্ভীর হলো হুট করে। সীমান্তকে মেরেছিস? জয় সোফায় পা তুলে বসে বলল, না। সুন্দর মতো জিজ্ঞেস করেছি কেন মেরেছিস তুলিকে। তো কি বলল? কাম নাই করার মতো, বাল নাই ছেড়ার মতো। তো বউ পিটাইছে। আমারও কাম অথবা বাল ছিল না হাতে। আমিও 2-4টা লাগাই আসছি। পরে বাপের মার খাওয়া দেখে এই কোয়েলের ডিম কাদা ধরলো। তারে নিয়ে যাইয়া অ্যাকুরিয়াম কিনে দিয়ে শান্ত করছি। মিছিল হয়েছে সকালে? ঝামেলা হয়েছে কোনো? না। শুনলাম মাঝার সালার পায়ে নাকি খাঁটি স্টেনলেস স্টিল ঢুকাইছে। ওই শালা দিনাজপুর ব্যাক না করা অব্দি বিশেষ ঝামেলা হবার কথা না। পেছনে যতই বদনাম পাবলিক করুক, জয়ের নামে ডরাই তো সবাই। এইটুকুই যথেষ্ট। মাঝার আসবে নির্বাচনের আগের দিন। রিলিজ করবে কাইল টাইল মনে হয়। তখনই রিমি এসে জয়ের পাশে বসলো। তার হাতে খাবারের প্লেট। খাবার তুলে জয়ের মুখের সামনে ধরে বলল, খাননি সকালে? সেহরির সময় খাইছিলাম। আসলেই চরম খিদে লাগছে। ধুর, ওই মাছ দিয়ে না, ডিমের টুকরো টুকু দেন। রিমি কপাল জড়িয়ে বলল, আপনার এত আহ্লাদ আসে থেকে? জয় নির্লজ্জের মতো হাসলো। দয়ালের কাছ থেকে সরাসরি সাপ্লাই হয় আমার কাছে। হামজা ট্রাউজারের পকেট থেকে ফোন বের করলো।
রিমি এক আজব চরিত্রের মেয়ে। সব কিছুকে ছাপিয়ে তার জিদ। যে জয়ের ওপর তার রাগ, আজ তার সাথে মিছে মিল বজায় রাখছে হামজাকে জ্বালাতে। জয় রিমির নাটক বুঝেও কোনো প্রতিক্রিয়া দেখাবে না। এটা তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। জয় খাবার চিবোচ্ছিল। হামজা বলল, ভোট কেন্দ্রগুলোতে এক্সট্রা নিরাপত্তার জন্য কিছু পলাশ ভাইয়ের লোকের দরকার পড়বে। আমি চাচ্ছি না অন্তত সেদিন কোনো তামাশা হোক। বদনাম সহ ভোট লাগবে না আমার। হামজা পাটোয়ারি নিখিল ভোটে মানুষের মনোনয়নে জিতেছে, এই রব যেন লোকের মুখে মুখে থাকে। দুপুরের পর পলাশ ভাই ডেকেছে তোকে, টাড়ামি না করে গিয়ে দেখা করে আসিস। তার হেরফের হলে কিন্তু অবস্থা খারাপ হবে তোর। জয় উঠে অ্যাকুরিয়ামের সামনে গিয়ে দাঁড়িয়ে খুব মনোযোগ দিয়ে মাছগুলোকে পর্যবেক্ষণ করলো। আঙুল দিয়ে কাঁচের উপর খুঁচিয়ে বেশ জ্বালালো মাছগুলোকে। ভেতরে একটা গোল্ড ফিশ, দুটো অ্যাঞ্জেল ফিশ আর এক জোড়া কালচিটে রঙের অস্কার ফিশ এনেছে। গোল্ড ফিশে একটা কিনেছে কেন, সেই ভালো জানে। বহুবার ছোট বড় বহু ধরনের অ্যাকুরিয়াম কিনেছে, আবার রাগের সময় ওগুলোকে আগে ভাঙে। কবুতর, মাছ, খরগোশ, যে কোনো একটা কিছু পোষা প্রাণী হিসেবে থাকে সবসময় তার সংগ্রহে। মাছের সামনে থেকে উঠে বলল, দুপুরে যেতে পারবো না, ঘুমাবো আমি। বিকেলে গোসল করবো, খাবো। যাবো ঠিক সন্ধ্যার আগে। দু এক কলকি টেনেও আসবো তাহলে। হামজা বকে উঠল, কলকি টানার খবর পেলে এক কবে বলি দিয়ে দেবো শুয়োরের বাচ্চা। যে কাজে পাঠাচ্ছি তা করে ফিরে আসবি। সকাল থেকে বাড়িতে রান্না হয়নি, কারো পেটে ক্ষুধাও নেই। তবে মার্জিয়ার না খেয়ে থাকা চলবে না এই অবস্থায়। দুপুর গড়িয়ে গেছে তখন রাবেয়া নিজেকে টেনে নিয়ে গেলেন রান্নাঘরে। অন্তু সিঁড়ির ওপরে বসেছিল। চোখ দুটো খুব জ্বলছে। মেরুদণ্ডে অদ্ভুত রকমের যন্ত্রণা অনুভূত হচ্ছে। সারা রাত না ঘুমানোর ফল। মার্জিয়ার ঘরের দিকে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো অন্তু। সকালে একবার বমি করেছে মার্জিয়া। সেই মুহূর্তে ঘরের ভেতর অন্তুর ফোনটা বেজে উঠল। অন্তু দিন দুনিয়া ভুলে ঘরে ছুটল। নিশ্চয়ই আব্বু ফোন করেছে। স্ক্রিনে অপরিচিত একটা আনসেভড নাম্বার। তবুও অন্তুর চোখ ভিজে উঠল। কণ্ঠনালী থেকে কান্না ছিটকেল এক মুহূর্তে। আব্বুর ফোনে চার্জ নেই। সে সঠিক ধারণা করেছে তাহলে। অন্য কারো নম্বর দিয়ে কল করেছে। কাল সারাবেলা সে অকারণে চিন্তা করেছে। কল রিসিভ করেই ঝাড়ি মারল একটা। বয়স বাড়ার সাথে সাথে আক্কেল জ্ঞান কি গুলিয়ে খেয়ে ফেলেছ? একটা কল করে জানিয়ে দেওয়া যেত না যে কোনো কাজে আটকে গেছো? বাড়ির প্রতি তোমার না হয় টান নেই, আমারও তোমার ওপর টান নেই। তবে জলজান্ত একটা মানুষ উধাও হয়ে গেলে একটু ভাবনা তো হয় নাকি? রাবেয়া দৌড়ে এসে দাঁড়ালেন মেয়ের পাশে। অন্তু ফোনে বলে চলল, তো কখন আসবে বাড়িতে? আর হ্যালো। ভরাট একটা ধাতব কণ্ঠস্বর ভেসে এলো ফোনের ওপাশ থেকে। অন্তু থমকালো। আব্বুর কণ্ঠস্বর গম্ভীর, তবে তা চিরপরিচিত। এটা নয়। পিপাসার্ত মুখে চেয়ে রইল অন্তু। তার ঠোঁট ফাট করছে। ঠিক বুঝতে পারছে না বিষয়টা। বেশি পেঁচাল না পেরে যে ঠিকানাটা বলছি সেখানে চলে আসিস। আর একটা পাখিও যেন সাথে না আসে বা জানতে পারে কিছু। সংক্ষিপ্ত একটা হুমকি বাণী শুনতে এতটা কর্কশ এবং হিংস্র লাগতে পারে অন্তুর ধারণা ছিল না। লোকে বলে অন্তু নিজেও নাকি কথা বলে খুব দৃঢ় আর কঠোর স্বরে। পর মুহূর্তে কল কেটে গেল। সাথে সাথে একটা মেসেজ এলো। সেখানে একটা ঠিকানা লেখা, কাহারোল থানার নয়াবাদ সীমান্তে নয়াবাদ মসজিদ। অন্তু কিছুক্ষণ চুপচাপ চেয়ে রইল ফোনের দিকে। রাবেয়া ঝাঁকাচ্ছেন ওকে অনবরত। বারবার প্রশ্ন করেছেন, জবাব দিল না কোনো। যে ঠিকানাটা পাঠিয়েছে ওর ধারণা সঠিক হলে জায়গাটা ঢেপা নদীর তীরে নির্জন এলাকার দিকেই নির্দেশ করছে। অন্তুর মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে ইতিমধ্যেই। সে অবচেতনায় চলে গেল এক পর্যায়ে। রাবেয়া প্রশ্নগুলোর উত্তর না পেয়ে ছটফট করছেন। অন্তু চট করে মোস্তাকিনকে কল করে বসল। কেন করলো সে জানে না। ফোনে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে একটা পাখিও যেন টের না পায়। তবুও ফোন করেছে অন্তু। স্বতন্ত্র এক এফবিআই অফিসারকে ডাকছে সে। মুস্তাকিন এলো ঠিক 20 মিনিটের মাথায়। ততক্ষণ অন্তু ঠিক একই জায়গায় একই ভঙ্গিতে দাঁড়িয়েছিল। জড় পদার্থের মতো দাঁড়িয়েছিল। মুস্তাকিন এসেছে টের পেয়ে নিস্তেজ হাতে মুখটা ওড়নার প্রান্তে আড়াল করে দাঁড়ালো। মুস্তাকিন ঘটনা জানতে পেরে প্রশ্ন করল। অন্তু জবাব দিল গা ছাড়াভাবে। তার চোখের কাতরতা মুস্তাকিনের দৃষ্টি এড়ানোর নয়। তবুও যথাসম্ভব শান্ত সে। ফোনে রেকর্ডার অন ছিল। কাকতালীয়ভাবেই যে ঘটেছে এটা। যা কথা হয়েছে কাকতালীয়ভাবেই সব রেকর্ড হয়ে গেছে। সেটা শুনে মোস্তাকিন যেন চমকে উঠল। এর আগে মোস্তাকিনকে এমন চমকাতে দেখা যায়নি। হাত ঘড়িতে সময় দেখে অল্প সময় নিয়ে বলল, আখির রেপ অ্যান্ড মার্ডার কেসটা হাতে নেবার পরের দিন আমার কাছে একটা চিরকুট, হুমকি বার্তা এসেছিল, যার হুমকির ভাষা অনেকটা এরকম ছিল। তার চেয়েও ইন্টারেস্টিং বিষয় হলো, তার কিছুদিন পর একটা ফোন কল এসেছিল, যেখানে এই কণ্ঠস্বরটাই আমাকে আবারও হুমকি দিয়েছিল। দুয়ে দুয়ে চার না হয়ে কেমন যেন পাঁচ হয়ে যাচ্ছে ম্যাডাম। আপনি ভয়েসটাকে চেনেন অথবা আগে শুনেছেন? শান্ত উদ্বেগহীন স্বরে বলা মোস্তাকিনের কথাগুলোয় অন্তু হতবিহ্বল হয়ে তাকালো। কোনো জবাব দিল না। কেমন গোলমেলে লাগছে সব। বেজায় গোলমেলে। এতক্ষণ শুনলে অবরুদ্ধ নিষেধের 17তম পর্ব।
কেমন লেগেছে কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে। পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলে। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।